রায় স্যার প্রণীত হোমিওপ্যাথিক শিক্ষানবিশ বেসিক টু অ্যাডভান্স অবলম্বনে এর দ্বিতীয় পর্ব। আপনারা সকলেই অবগত আছেন, উক্ত ক্লাস আলোচনা করবেন সুনামধন্য মহাত্মা গান্ধী স্বর্ণপদক প্রাপ্ত ডক্টর নিহার রঞ্জন রায় স্যার। তো আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি আজকে তার সেই মূল্যবান ক্লাসটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্লিজ স্যার। ধন্যবাদ পরেশ অধিকারীকে। ধন্যবাদ যারা আজকে আমাকে শুনছেন, বিশেষ করে যারা নতুন আমাদের এখানে এসেছেন। ছোট্ট একটা প্ল্যাটফর্ম, আমি মাঝে মধ্যে কথা বলি, আমি নিয়মিত কথা বলতে পারি না। তো একটি ক্লাস আমি গত সপ্তাহে করেছি, আর আজকে আর একটি। আপনারা অনেকেই জানেন আমি কিছু হোমিওপ্যাথির উপরে কিছু কাজ করেছি। এই যে আজকের আলোচনা, সেটি আমার একটি বই, হোমিওপ্যাথিক শিক্ষানবিশ বেসিক টু অ্যাডভান্স, এই বইয়ের নাম। এই বইটি 423 পেজের। এটির পাণ্ডুলিপি আমার হাতে, কিন্তু প্রেসে আমি পাণ্ডুলিপি দেখছি কিছুটা, পাণ্ডুলিপি বাইন্ডিং করে নিয়ে আসছিলাম, সেটি আমার প্রেসে আছে বই। এই পাণ্ডুলিপি দেখার পরে এটি ছাপার কাজে যাবে এবং হয়তো আমরা এই বছরের মধ্যে এই বইটি বাজারে দিতে পারবো। আমি চাচ্ছি যে আমার এই বই থেকে কিছু কথা অন্তত পক্ষে কিছু ডাক্তারদের, কিছু শিক্ষানবিশদের বলি। তার এই ধারাবাহিকতা নিয়ে আলোচনা শুরু। একটি পর্ব আমি শেষ করেছি, আজকে দ্বিতীয় পর্বে কথা বলবো। এই বইটি আমি 5টি অধ্যায়ে শেষ করেছি। একার কাজ তো ত্রুটি বিচ্যুতি কিছুটা আছে, আমি সেটা দেখছি, বর্তমানে দেখে দেখে ঠিক করছি। তো আমি প্রথম অধ্যায়ে হোমিওপ্যাথি কি, হোমিওপ্যাথির জন্ম, হোমিওপ্যাথির নামকরণ, হোমিওপ্যাথির মূলনীতি, হোমিওপ্যাথির বিশেষত্ব, হোমিওপ্যাথির মৌলিক নীতিসমূহ, হোমিওপ্যাথির গোড়াপত্তন ইতিহাস, হোমিওপ্যাথির পটভূমি, হোমিওপ্যাথির বিবর্তন বা আজকে হোমিওপ্যাথি কিভাবে এখানে। তারপরে দ্বিতীয় অনুচ্ছেদে হোমিওপ্যাথির 3টা অমর গ্রন্থ, 3 অমর গ্রন্থ নিয়ে কথা বলেছি এবং অর্গানন নিয়ে, অর্গাননের ব্যবহারিক অংশ, অর্গাননের তাত্ত্বিক অংশ নিয়ে কথা বলেছি। অর্গাননের শিক্ষাটা আমাদের কি, সংক্ষিপ্তভাবে একটু ধারণা দিয়েছি। হোমিওপ্যাথিতে কি প্রয়োজন আমাদের, সে সম্পর্কে একটু ধারণা দিয়েছি। গত ক্লাসে আলোচনা বিষয় ছিল এগুলো। অনুচ্ছেদ 3-এ চিকিৎসকের গুণাবলী, চিকিৎসকের দায়িত্ব, কর্তব্যবোধ, আমি বিভিন্ন অ্যাফোরিজম উল্লেখ করে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজকে এবং আদর্শ হোমিওপ্যাথ হওয়ার জন্য কি আমাদের নির্দেশনা আছে, কি আমাদের করা উচিত, এবং একজন আদর্শ চিকিৎসকের কোন বিষয়গুলো বর্জন করা উচিত। সেখানে গিয়ে আমি প্রথম ক্লাসটি শেষ করেছিলাম। আজকে আমি খুব বেশি আলোচনা করব না। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অনুচ্ছেদ, আমার বইয়ের প্রথম অধ্যায়ে অনুচ্ছেদ 1.4 বা 1.4 বা 1.4-এর হোমিও দর্শন সম্বন্ধে একটা ধারণা দেওয়া। আমি আমার বইয়ে দর্শন সম্বন্ধে আমি একটি ধারণা দিয়েছি। এটি যারা শিক্ষানবিশ তাদেরকে অনুরোধ রাখবো, আমি যেসব পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, হোমিও দর্শন, দর্শনের মূল ভিত্তিগুলো কি, দর্শন আমাদের কি শেখায়, হোমিও দর্শনের প্রয়োজনীয়তা,
হোমিও দর্শনের স্তম্ভ সমূহ বিখ্যাত 3 মনীষীর কেন্ট, রাজন সংকরণ এবং ভিতলকাস, এদের দর্শন গবেষণা এবং উপলব্ধি বোধ কেমন, এই নিয়েই আমার আজকের আলোচনা। যেহেতু হোমিও চিকিৎসা পদ্ধতি একটি দর্শন, আমরা অনেকেই শুধু বলি হোমিও ফিলোসফি, হোমিও ফিলোসফি। মূলত আমাদের টোটাল হোমিও যে চিকিৎসা ব্যবস্থাটি একটি দর্শন, এবং প্রকৃতপক্ষে দর্শন বলতে হ্যানিম্যান কোনো বই লেখেননি আলাদা করে, কিন্তু আমরা যখন দেখি কেন্টস ফিলোসফি, আমরা দেখি ঘটকের দর্শন শাস্ত্র, গবেষণা শাস্ত্র, দর্শনের উপরে অনেক লেজার রাইটিং দেখি, এগুলো মূলত অর্গানের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, অর্গানের বাইরের কিছু নয়। আমরা সে কারণে আজকের অনুচ্ছেদে আমার এই বইয়ের 423 পেজের বইয়ে আমি দর্শন নিয়ে ছোট্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদের বললাম যে আজকে আলোচনার বিষয়গুলো আমার কি থাকবে, দর্শনের কোন হোমিও দর্শন এ সম্পর্কে ধারণা দেওয়া। হোমিওপ্যাথি কেবল যে ঔষধ দিয়ে রোগ সারানোর একটা পদ্ধতি তা নয়, এটি একটি স্বতন্ত্র গভীর ফিলোসফি, টোটাল হোমিওপ্যাথি একটা ফিলোসফি। এই যে দর্শন, হোমিওপ্যাথির যে ফিলোসফিটা, এটাই হোমিওপ্যাথির প্রাণ। একজন চিকিৎসক যদি কেবলমাত্র ওষুধের নাম জানেন, কিন্তু এই দর্শনটি তিনি বোঝেন না বা উপলব্ধি করেন না, তিনি কখনোই প্রকৃত হোমিওপ্যাথ হতে পারবে না। হোমিও দর্শন কি, এর মূল কথাগুলো কি, সে সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ছোট্ট ধারণা, ব্যাপক জিনিস কিন্তু আমি একেবারে ছোট্ট সহজ কথায় আমরা বলি, হোমিও দর্শন হলো সেই চিন্তাধারা বা বিশ্বাস যা বা যে দর্শন বলে মানুষ কেবল রক্ত মাংসের শরীর নয়, বরং এক অদৃশ্য জীবনী শক্তির দ্বারা পরিচালিত একটি সত্তা। এই দর্শন রোগ এবং চিকিৎসার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বদলে দেয়। প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা বিজ্ঞান যেখানে শরীরকে একটি যন্ত্র হিসেবে দেখে, একটা মেশিন হিসেবে দেখে, হোমিও দর্শন সেখানে শরীরকে একটি শক্তি বা চেতনা, যেটাকে আমরা ডাইনামিক এন্টিটি হিসেবে দেখি। এই যে অন্যান্য চিকিৎসা ব্যবস্থার সঙ্গে এখানেই হোমিওপ্যাথির পার্থক্য। আধুনিক চিকিৎসা ব্যবস্থা অ্যালোপ্যাথিতে শরীরকে দেখা হয় যন্ত্র হিসেবে, চিকিৎসা হয় সেভাবে, কিন্তু হোমিওপ্যাথিতে শরীরকে দেখা হয় একটি শক্তি বা চেতনা হিসেবে, ডাইনামিক এন্টিটি হিসেবে দেখা হয়। এখন এটা কিভাবে সেটি আমাদের দেখি, এই যে সামগ্রিক স্বাস্থ্য, হোলিস্টিক হেলথ, যেটি সাধারণ চিকিৎসায় শরীরকে আলাদাভাবে দেখা হয়, আলাদা যন্ত্রে যেমন হার্ট, কিডনি, লিভার, ফুসফুস ইত্যাদি ইত্যাদি, কিন্তু হোমিওপ্যাথি দর্শন অনুযায়ী সামগ্রিক স্বাস্থ্য 3টি উপাদানের একটি নিখুঁত ভারসাম্য। হোমিওপ্যাথিতে, হোমিওপ্যাথি ফিলোসফি অনুসারে সামগ্রিক স্বাস্থ্য
তিনটি উপাদানের উপর নিখুঁত ভারসাম্যের উপরে দাঁড়ানো। সেটি কি? শরীর, বডি, আমাদের রক্ত মাংসের দেহ, অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের কাজ। আরেকটি কি? মাইন্ড বা মন, আমাদের চিন্তা, বুদ্ধি, আবেগ, স্মৃতিশক্তি এবং মেজাজ। আরেকটি কি? আত্মা বা জীবনী শক্তি, যেটাকে আমরা ভাইটাল ফোর্স, ভাইটাল প্রিন্সিপাল যাই বলি। সেই অদৃশ্য শক্তি যা শরীর ও মনকে বাঁচিয়ে রাখে এবং শরীরকে, মনকে পরিচালনা করে, সেটি ভাইটাল ফোর্স। এই সামগ্রিক স্বাস্থ্যের জন্য শরীর, মন আর জীবনী শক্তি। তাহলে হোমিওপ্যাথিতে আমরা বলতে পারি কি, একজন মানুষ তখনই সামগ্রিক স্বাস্থ্য আছেন বলা যাবে যখন তার শরীরে কোনো কষ্ট পাবে না, মন শান্ত থাকবে, প্রফুল্ল থাকবে, জীবনী শক্তি তার সবল থাকবে। তিনি হচ্ছেন সামগ্রিক স্বাস্থ্যের অধিকারী, অর্থাৎ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি কেয়ারফুলনেস থাকবে, কোন ধরনের ডিসহারমোনিয়াস থাকবে না। তিনি হচ্ছেন সামগ্রিক স্বাস্থ্যবান বা সামগ্রিক স্বাস্থ্যের, বা তার সামগ্রিক স্বাস্থ্য ঠিক আছে, এটা আমরা বলতে পারি। এক কথায় সামগ্রিক স্বাস্থ্যকে আমরা বলতে পারি শরীর, মন এবং জীবনী শক্তির একটা সুষম অবস্থা। এটি হচ্ছে সামগ্রিক স্বাস্থ্য। আমরা প্রথমে বলছিলাম সামগ্রিক স্বাস্থ্য, এবারে বলি সামগ্রিক সুস্থতা, হোলিস্টিক ওয়েলনেস। একদিকে দেখলাম সামগ্রিক স্বাস্থ্য হতে হলে তার শরীর, মন ও জীবনী শক্তির একটা সুষম অবস্থা থাকতে হবে, একটা ব্যালেন্স থাকতে হবে, একটা হারমোনিয়াস কন্ডিশনে থাকতে হবে সবগুলো বিষয়কে। এবারে আমরা দেখি হোলিস্টিক ওয়েলনেসটাকে, অর্থাৎ সামগ্রিক সুস্থতাটাকে। এই যে ওয়েলনেস বা সুস্থতা বিষয়টা স্বাস্থ্যের একটু ব্যাপক। এটি কেবল রোগ না থাকা নয়, বরং এটি হলো একটি জীবন পদ্ধতি বা লাইফ স্টাইল, যেটাকে আমরা বলি। হোমিও দর্শনে একজন চিকিৎসকের দায়িত্ব রোগীকে এই যে সুস্থতার পথে রাখা, অর্থাৎ সে শুধু আরোগ্য করবেন না, একজন চিকিৎসক একজন রোগীকে সামগ্রিকভাবে তাকে সুস্থতার দিকে নিয়ে যাবেন। তাহলে আমরা কিভাবে সেটি পারি? একজন চিকিৎসক নেবেন, শারীরিকভাবে সুস্থতা করবেন তাকে, সঠিক খাদ্যাভ্যাস, ঘুম, ব্যায়াম, এগুলো হচ্ছে তার শারীরিক সুস্থতার একটা নিয়ম। আবেগিক সুস্থতা, ইমোশন সাইড, যেটা ভয়, উদ্বেগ, রাগ, দুঃখ নিয়ন্ত্রণ করা এবং মানসিক প্রশান্তি বজায় রাখা। পরিবেশগত সুস্থতা, আপনি যে পরিবেশে থাকছেন, বাসস্থান, বাতাস, পানি, তার স্বাস্থ্যকর রাখা, স্যাঁতস্যাঁতে বা দূষিত পরিবেশ মায়াজম বা রোগ তৈরি করতে পারে, আমরা জানি সেগুলো, সেটা থেকে দূরে রাখা। সামাজিক সুস্থতা, পরিবার সদস্য বা সমাজের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, একা থাকা বা সবার সাথে ঝগড়া করা অসুস্থতার একটা লক্ষণ। তার শারীরিক ফিজিক্যালি কোনো রোগ নাই, কিন্তু মানুষটা ঝগড়া করে সবার সাথে, সে কি হোমিওপ্যাথি সে সুস্থ? নিশ্চয়ই সুস্থ না। সমাজের কারণ সমাজে মিশছে না, সে কি সুস্থ লোক? নিশ্চয়ই না। তার শারীরিক কম বেশি অসুস্থ তিনি আছেন বিধায় সমাজের কারোর সঙ্গে মেশেন না, কারো ঘরে যান না, কারোর সঙ্গে কথা কম বলেন, অথবা কারোর সঙ্গে ঝগড়া করেন, বিবাদ করেন। কিন্তু ফিজিক্যালি যখন টেস্ট করা হয় তখন তিনি কোন রিপোর্টগুলো তার নর্মাল হয়ে যায়, তিনি অসুস্থ থাকেন না, বা তার প্যাথোলজিক্যাল রেজাল্ট একেবারে শূন্য। আমরা যদি বলি এই যে হোলিস্টিক ওয়েলনেস, আমরা যদি বলি যে ঔষধ
দিয়ে রোগ সারানো হলো হেলথ, ফিরিয়ে দেওয়া। আর রোগ যাতে না হয় সেজন্য সঠিক নিয়ম মেনে জীবন যাপন করাই হলো ওয়েলনেস। একটা হচ্ছে রোগ সারানো, স্বাস্থ্যকে ফিরিয়ে দেওয়া, আর একটা হচ্ছে রোগ যাতে না হয় সেজন্য সঠিক নিয়মে জীবন যাপন করাই হলো ওয়েলনেস। এই হলো হোলিস্টিক হেলথ এবং হোলিস্টিক। আমরা যদি পার্থক্য একটু পরিষ্কার করে দেখার চেষ্টা করি, হোলিস্টিক হেলথ সামগ্রিক স্বাস্থ্য ধারণাটা কেমন, এটি একটি অবস্থা বর্তমানে আমি কেমন আছি। উদাহরণ, আমার জ্বর নেই, আমার কাশি নেই, আমার ভালো ঘুম হচ্ছে, আমার টেনশন নেই, এর অর্থ আমি সামগ্রিক স্বাস্থ্যে আছি। হোলিস্টিক ওয়েলনেসটা কেমন, এটি একটি প্রক্রিয়া। আমি ভালো থাকার জন্য কি কি কাজ করছি, আমি পুষ্টিকর খাবার খাই, আমি দুশ্চিন্তা করি না, সঠিক সময় ঘুমাই, মানে আমি ওয়েলনেস মেনে চলছি। এই হলো হোলিস্টিক হেলথ এবং হোলিস্টিক ওয়েলনেস। হোমিওপ্যাথিতে এই দুইটি বিষয়কেই ধারণ করে, কারণ হোমিওপ্যাথি কেবল জ্বর বা ব্যথার ওষুধ দেয় না, এটি রোগীর মন, শরীর এবং জীবনযাত্রার মান সবকিছু বিচার করে চিকিৎসা কার্য সম্পাদন করে। তাহলে আমরা দেখলাম হোলিস্টিক হেলথ এবং হোলিস্টিক ওয়েলনেস, সামগ্রিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতা। দর্শনের মূল ভিত্তিগুলো কোথায় হোমিওপ্যাথির, আমি একেবারে সংক্ষিপ্ত আলোচনা করবো। হোমিওপ্যাথিক দর্শন মূলত 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথম, কনসেপ্ট অফ লাইফ বা জীবন সম্পর্কে ধারণা। হোমিও দর্শন মতে জীবন কেবল রাসায়নিক বিক্রিয়া নয়, এই জীবন সম্পর্কে ধারণা থেকে বস্তুবাদী মত, হাত, পা, হার্ট, কিডনি, লিভার এগুলোর কিন্তু আমাদের হোমিওপ্যাথি মতে অঞ্জনা ম্যাডাম একটু কাইন্ডলি আপনি একটু মিউট করবেন। আমরা বলছিলাম যে বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে হাত, পা, কিডনি, লিভার, ফুসফুস এগুলো সমন্বয়তেই একটা মানুষ। এই শক্তি আমাদের বাঁচিয়ে রাখে, অর্থাৎ জীবনী শক্তি আমাদের বাঁচিয়ে রাখে। এই শরীর শক্তি যখন জীবনী শক্তি যখন দেহ ছেড়ে যায় তখন শরীরটি বসে যায়, অর্থাৎ তার হাত, পা, কিডনি, লিভার, ফুসফুস কোনো অঙ্গই কাজ করে না। অর্থাৎ এই যে জীবনী শক্তি, এই জীবনী শক্তি মূল, শরীর গৌণ, মুখ্য হচ্ছে জীবনী শক্তি, শরীরটা গৌণ। দেখেন জীবন ধারণার ক্ষেত্রে বস্তুবাদী ধারণাটা কেমন, হোমিওপ্যাথি ধারণাটা কেমন, রোগ সম্পর্কে কেমন ধারণা করে হোমিওপ্যাথি। এই 5টি স্তম্ভ, একটি স্তম্ভ হচ্ছে জীবন সম্পর্কে ধারণা, 2 হচ্ছে রোগ সম্পর্কে ধারণা। হোমিও দর্শন বলে রোগ বাইরে থেকে আসা কোনো বস্তু নয়, কিন্তু ভিন্ন মত বলে কি ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রমণ করলেই রোগ হয়। হোমিওপ্যাথি আমরা বলি, আমাদের দর্শন বলে ব্যাকটেরিয়া, ভাইরাস কেবল তখনই আক্রমণ করতে পারে যখন আমাদের ভেতরের জীবনী শক্তি আগে থেকেই দুর্বল হয়ে পড়ে।
উদাহরণ দিতে মানে বলি আমরা, একটি স্বাস্থ্যবান গাছে পোকা ধরে না, গাছ যখন দুর্বল হয় তখনই পোকা আসে। এখানে পোকা রোগ নয়, গাছের দুর্বলতাই আসল রোগ। তাই হোমিও দর্শন বলে রোগের নয়, রোগীর চিকিৎসা করো। এবারে দেখি, আমরা দেখলাম রোগ সমাধারণা, এবারে দেখি অখণ্ড বা সামগ্রিক দৃষ্টিভঙ্গিটা কেমন, হোলিস্টিক অ্যাপ্রোচটা কেমন হোমিও দর্শন। এটি হোমিও দর্শনের অন্যতম সৌন্দর্য। একজন মানুষ পেটে ব্যথা হলে তাকে কেবল পেট হিসেবে দেখা হয় না, তার মন, তার মেজাজ, তার আবহাওয়ার পছন্দ অপছন্দ, তার ঘুম, সবকিছু মিলিয়ে তাকে একটি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দেখা হয়। কারণ কি? হোমিও দর্শন বিশ্বাস করে মানুষের অঙ্গগুলো আলাদা আলাদা কোনো পার্টস নয়, তারা একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। মনের দুঃখে পেটে আলসার হতে পারে, আবার পেটের গ্যাসে মাথা ব্যথা হতে পারে। আমরা সবসময় একটা মানুষকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়েই চিকিৎসা করি হোমিওপ্যাথিতে। তার দর্শনের ভিত্তিগুলো, প্রথম ভিত্তি বললাম জীবন সম্পর্কে ধারণা, দ্বিতীয় ভিত্তি বললাম রোগ সম্পর্কে ধারণা, তৃতীয় ভিত্তি বললাম সামগ্রিক দৃষ্টিভঙ্গি, হোলিস্টিক অ্যাপ্রোচটা কি। চারে আমরা বলবো আরোগ্যের দিক নির্দেশনা বা ডিরেকশন অফ কিওর। হোমিও দর্শন মতে আরোগ্য কোনো এলোমেলো ঘটনা নয়। ডাক্তার হেরিং আরোগ্যের একটি নির্দিষ্ট গতিপথ বা সূত্র আবিষ্কার করেছেন, যা হেরিং ল বা কিওর নামে পরিচিত। রোগ তখনই সারে যখন লক্ষণগুলো উপর থেকে নিচে যায়, মাথা থেকে পায়ের দিকে, ভেতর থেকে বাইরে আসে, বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গে যায়, যে ক্রমে এসেছিল তার বিপরীত ক্রমে যায়। আমরা একজন রোগী দেখলাম, তার পেট অনেক ফুলে গেছে। ওষুধ প্রয়োগের পরে দেখা গেল যে তার পেট ফুলে কমে গেছে, তার উরুর দিকে বেশি ফুলছে, পায়ের দিকে বেশি ফুলছে। এই যে হেরিং এর আরোগ্য নীতি মানছে, উপর থেকে যাচ্ছে, ভেতর থেকে বাইরে। ওষুধ প্রয়োগের পরে তার চর্মরোগ হচ্ছে, বা তার ঘাম হচ্ছে প্রচুর, যে ঘামটা তার ছিল না কখনো। ওষুধ প্রয়োগের পরে তার প্রচুর ঘাম হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে ভিতর থেকে বাইরে বা কোনো মেজর অর্গান থেকে কোনো সমস্যা রিলিফ হয়ে বাইরের দিকে প্রকাশিত হচ্ছে। আবার বেশি গুরুত্বপূর্ণ অঙ্গকে হার্টের সমস্যা ছিল, ওষুধ প্রয়োগের পরে হার্ট ভালো বোধ করতেছে, তার একটা অন্য একটা বাইরের অঙ্গের দিকে তার একটা সমস্যা আসছে। রোগী এখন ওষুধ প্রয়োগের পরে তার শ্বাসকষ্ট ছিল না, কিন্তু 3 মাস 4 মাস বা আগে তার শ্বাসকষ্ট ছিল, এখন তার শ্বাস দেখা দিচ্ছে, সে উপশম বোধ করতেছে, কিন্তু তার নতুন করে তার শ্বাস দেখা দিচ্ছে। অর্থাৎ যে ক্রমে এসেছিল সেই ক্রমেই বিপরীত দিকে রিভার্স হয়, যা প্রথমে ছিল সেটি উল্টো দিকে যায়। হোমিওপ্যাথি শেষে ছিল সেটি আগে ভালো হয়, তারপরে রিভার্স হয়ে পেছনের দিকে চলে যায়। আরোগ্যের একটা নীতি হেরিং এর এটি পালন করে, এটি একটি ভিত্তি। 5 নম্বরে আমরা দেখি শক্তিকরণ এবং সূক্ষ্মতা, যেটাকে আমরা বলি পোটেন্টাইজেশন এবং ডাইনামাইজেশন। হোমিও দর্শন স্থূল বা মোটা বস্তুতে বিশ্বাস করে না। এই দর্শন বলে বস্তুর ভেতরে এক অসীম শক্তি সুপ্ত অবস্থায় থাকে। ঔষধকে যত সূক্ষ্ম করা হয় বা ভাঙা হয়, তার ভেতরের শক্তি তত জাগ্রত হয়।
এই সূক্ষ্ম শক্তি মানুষের সূক্ষ্ম জীবনী শক্তিকে স্পর্শ করতে পারে। যদি আমরা বলি সূক্ষ্মের সঙ্গেই সূক্ষ্ম লড়াই করতে পারে। এই কারণে রোগ যত সূক্ষ্ম হয়, আমরা প্রচুর দেখি প্যাথোলজি টেস্ট করে কোনো কিছু পাওয়া যায় না, কিন্তু মানুষটি অসুস্থ। এখানে আমরা পরিষ্কার বুঝতে পারি আধুনিক যন্ত্রপাতি দিয়ে রোগের কারণ নির্ণয় করা সম্ভব হয় না, কারণ রোগের কারণ এত সূক্ষ্ম স্তরে থাকে যেটি এই আধুনিক যন্ত্র দিয়েও সেটিকে নিরূপণ করা যায় না। এই ক্ষেত্রে দেখা যায় যখনই হোমিওপ্যাথি চিকিৎসায় আসে, আপনাদের অনেকের অভিজ্ঞতা আছে, সেখানে তারা ভালো করে, হোমিওপ্যাথিতে ভালো হয়। কারণ যখনই সূক্ষ্ম ওষুধ প্রয়োগ হয় তখন সূক্ষ্মতার সঙ্গে সূক্ষ্মই জীবনী শক্তির একেবারে সূক্ষ্ম স্তরে গিয়ে কাজ শুরু করে এবং তাকে আরোগ্য করে। এই 5টি ভিত্তির উপরে হোমিও দর্শনের মূল ভিত্তি হলো সেই 5টি: জীবন সম্পর্কে ধারণা, রোগ সম্পর্কে ধারণা, সামগ্রিক অখণ্ড বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি, আরোগ্যের নির্দেশনা, শক্তিকরণ ও সূক্ষ্মতা। এখন আমরা দেখলাম হোমিও দর্শন আমাদের কি শেখায়। হোমিও দর্শন আমাদের তা শেখায় জীবাণু মারলেই রোগ সারে না, রোগীকে ভেতর থেকে শক্তিশালী করতে হয়। জ্বর বা ব্যথা কমানো মানেই চিকিৎসা নয়, ওটা রোগের ভাষা। ভাষা না বুঝে তাকে থামিয়ে দেওয়া বা সাবটেস্ট করা এক ধরনের অপরাধ। প্রত্যেক মানুষ আলাদা, তাই প্রত্যেকের ঔষধও আলাদা। হোমিওপ্যাথি যদি একটি বিল্ডিং হয়, তবে অর্গান হলো তার নকশা বা ব্লুপ্রিন্ট, আর হোমিও দর্শন হলো সেই মাটির নিচের ভিত্তি যার উপর পুরো বিল্ডিংটি দাঁড়িয়ে আছে। দারুণ কথা। হোমিওপ্যাথি যদি একটি বিল্ডিং হয়, তবে দর্শন হলো তার নকশা বা ব্লুপ্রিন্ট, আর হোমিও দর্শন হলো সেই মাটির নিচের ভিত্তি যার উপরে সেই পুরো বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। আমি এই ক্লাসে আসার আগে মনটা খুব খারাপ হয়ে গেছে। একেবারে 48 আমি যখন ঢুকলাম তার কয়েক সেকেন্ড আগে আর ফোনটা কেটে প্রায় 39 মিনিট কথা বলেছি তার সঙ্গে। শেষ পর্যন্ত কথা বলতে আর ইচ্ছা করেনি আমার। আমি চেম্বার থেকে বের হয়ে কথা বলতে বলতে বাসায় ঢুকছি। আমি বলছিলাম তার সঙ্গে শুধু যে অর্গাননটা একটু ভালো বোঝা দরকার। সে আমাকে পছন্দ করে, একসময় আমার রোগী ছিল, 7 বছর হোমিও প্র্যাকটিস করছে এবং প্রচুর পড়াশোনা করে ছেলেটি। সে আমাকে চট করে বলছে কি লাস্টে এসে, স্যার একটা কথা বলি। কি কথা? আপনারা শুধু সবাই বলে ডাক্তাররা অর্গানন 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 দিয়ে কোন কাজে লাগে হোমিওপ্যাথিতে? আমি বললাম, মসিম, তোমার প্রতি এত খারাপ ধারণা আমার হয়ে গেল। কেন স্যার আপনি এভাবে বলেন? না না, তুমি এখন কথা কি বললা? অর্গানন কোনো কাজে লাগে না হোমিওপ্যাথিতে। আমি তাকে রিকোয়েস্ট করলাম, তুমি আজকে আমার ছোট ক্লাস আছে, এই ক্লাসে একটু থাকো, অর্গানন কি জিনিস সেটা বুঝতে পারবো। লাস্টে স্বীকার করলো যে অর্গাননটা আমি বুঝিনি। আসলে আমি অর্গানন কয়েকবার পড়ছি, আমি ভালো বুঝতে পারি না। মানে এখানে তুমি ঠিক আছো, তুমি আগে যেটা বলছো তোমার হোমিওপ্যাথিক প্র্যাকটিস করার অধিকার নেই, তোমার এটা করা উচিত না, তোমার অন্য পেশায় থাকা উচিত। তুমি বুঝো না সেটা ভিন্ন কথা, কিন্তু অর্গানন কোনো কাজে লাগে না হোমিওপ্যাথিতে, এটা তুমি বলতে পারো না। তো যাও, আমি তাই ক্লাস দাওয়াত করছি আজকে, সে ক্লাস ঠিক করেনি, কারণ এরা ক্লাস কখনই করে না। এবার আমরা দেখি হোমিও দর্শনের প্রয়োজনীয়তা কতটা। একজন চিকিৎসকের জন্য হোমিও দর্শন জানা কেবল প্রয়োজনই নয়, বরং
এটি অপরিহার্য বটে। অগ্রহণের সূত্রগুলো হলো নিয়ম, আর হোমিও দর্শন হলো সেই নিয়মের পিছনের যুক্তি। দর্শন না জানলে একজন ডাক্তার কেবল ঔষধ বিক্রেতা হতে পারে, কখনোই প্রকৃত আরোগ্যকারী হতে পারেন না, হওয়া সম্ভব না। কেন এটি জানা ও বোঝা উপলব্ধি করা জরুরি, সেটি নিয়ে আমি একটু কথা বলি। সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি, বিল্ডিং দি রাইট পার্সপেক্টিভ। সাধারণ মানুষ ও হোমিওপ্যাথি ডাক্তাররা রোগকে দেখেন জীবাণু বা টিস্যুর সমস্যা হিসাবে, কিন্তু হোমিও দর্শন একজন চিকিৎসককে চোখ খুলে দেয়। দর্শন শেখায় রোগ কোনো বস্তু নয়, রোগ হলো জীবনী শক্তির কান্না, রোগ হলো জীবনী শক্তির অসুস্থতা। এই উপলব্ধি না থাকলে চিকিৎসক কেবল রিপোর্ট দেখে রোগের নাম ধরে রোগীর চিকিৎসা করবেন। 2, আরোগ্য বনাম চাপা দেওয়া। এই যে এটি দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। দর্শন না জানলে চিকিৎসক চর্মরোগ দেখলেই মলম লাগান বা লাগাবেন, জ্বর দেখলেই প্যারাসিটামল খেতে বলবেন, বা 3-4 ওষুধ দিয়ে জ্বর চাপা দেওয়ার চেষ্টা করবেন। হোমিও দর্শন আমাদেরকে শেখায় বাইরের লক্ষণ জোর করে দূর করলে বা সাপ্রেশন করলে রোগ ভিতরে ঢুকে অধিক মেজর অর্গানগুলোকে ক্ষতিগ্রস্ত করে বা আঘাত করে। এই যে ভীতি বা সতর্কতা কেবল দর্শন থেকেই আসে। একজন দার্শনিক জানেন, দার্শনিক চিকিৎসক জানেন চামড়ার রোগটি আসলে ভেতরের বাঁচার উপায়, একে তাড়ানো বিপজ্জনক। যিনি দর্শন শাস্ত্র উপলব্ধি করতে পারেন না, তিনি এই বিষয়টি আমলে নেন না। ধৈর্যের শিক্ষা এবং অপেক্ষার মন্ত্র, দি আর্ট অফ ওয়েটিং। ঔষধ দেওয়ার পর কি করতে হবে? অপেক্ষা করতে হবে নাকি আবার ঔষধ দিতে হবে? হোমিও দর্শন আমাদেরকে শেখায় যতক্ষণ আগের ঔষধ কাজ করছে ততক্ষণ নতুন ঔষধ দেওয়া এক ধরনের অপরাধ। যে চিকিৎসক দর্শন বোঝেন না, তিনি অধৈর্য হয়ে ঔষধ পাল্টান, ঘন ঘন ঔষধ দিতে থাকেন এবং রোগীর ক্ষতি সাধন করেন। হেরিং এর আরোগ্য নীতি বোঝা। রোগী এসে বলল, ডাক্তারবাবু আমার হাঁপানি কমেছে কিন্তু বাতের ব্যথা বেড়েছে। দর্শন না জানলে ডাক্তার খুশি হবেন, কিন্তু একজন দার্শনিক ডাক্তার চিন্তিত হবেন। কারণ দর্শন শেখায় আমাদের রোগ উপর থেকে নিচে, ভেতর থেকে বাইরে গেলে আরোগ্য হয়। হাঁপানি ভেতরের রোগ, কমে বাত বাইরের রোগ আসা ভালো লক্ষণ, কিন্তু বাত কমে হাঁপানি আসা খারাপ লক্ষণ। এই বিচার করার ক্ষমতা কেবলমাত্র আমরা হোমিও দর্শন থেকেই পাই। এরপরে আমরা আসি ব্যর্থতা, হতাশা কাটানো। অনেক সময় সঠিক ঔষধ দেওয়ার পরেও শুরুতে রোগ বেড়ে যায়, যেটাকে আমরা বলি হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন। ওষুধ প্রপার নির্বাচন হওয়ার পরেও এ ধরনের অ্যাগ্রাভেশন ঘটে। দর্শন না জানলে ডাক্তার ভয় পেয়ে যাবেন এবং ভাববেন
তিনি ভুল ঔষধ প্রয়োগ করেছেন। কিন্তু যিনি দর্শন জানেন, হোমিওপ্যাথি দর্শন বোঝেন, তিনি বুঝবেন এটি শুভ লক্ষণ, জীবনী শক্তি জেগে উঠেছে। দর্শন তাকে বিপদের সময়ও অটল থাকতে সহায়তা করে। মানুষ চেনার ক্ষমতা। হোমিও দর্শন মানুষকে যন্ত্র হিসেবে দেখে না। এই দর্শন চিকিৎসককে শেখায় কিভাবে রোগীর মন, আবেগ, স্বপ্ন ও আচরণের গভীরে প্রবেশ করতে হয়। দর্শন জানা ডাক্তার রোগীর চোখের ভাষা পড়েই তার মায়াজম ধরে ফেলতে পারেন। মিক্সার বা ককটেল থেকে বিরত থাকা। কেন একাধিক ঔষধ একসঙ্গে মেশানো যাবে না? আমরা অনেক ডাক্তারকে দেখি সেটা করতে। দর্শন শেখায় প্রকৃতিতে দুটি ভিন্ন জিনিস কখনো এক জায়গায় একই সাথে কাজ করতে পারে না। এই দার্শনিক সত্য উপলব্ধি করলেই ডাক্তার একক ঔষধে স্থির থাকতে পারেন। তাহলে আমরা দেখলাম যে এই দর্শন আমরা যে জানি, তাহলে দর্শন কেন প্রয়োজন? সঠিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন, আরোগ্য বনাম রোগ চাপা না দেওয়ার জন্য প্রয়োজন, ধৈর্য ধরার শিক্ষা নেওয়ার জন্য প্রয়োজন, আরোগ্য নীতি বোঝার জন্য প্রয়োজন, ব্যর্থতা ও হতাশা কাটানোর জন্য প্রয়োজন, মানুষ চেনার ক্ষমতা জন্য প্রয়োজন, এবং মিশ্র ঔষধ প্রয়োগ না করার জন্য প্রয়োজন। আমরা একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আপনি একটি জাহাজ চালাচ্ছেন। অর্গানন হলো জাহাজের ইঞ্জিন এবং স্টিয়ারিং, যা দিয়ে জাহাজটা চলে। মেটেরিয়া হলো জাহাজের জ্বালানি। আর হোমিও দর্শন হলো জাহাজের কম্পাস বা দিকদর্শন যন্ত্র। কম্পাস ছাড়া যেমন জাহাজ সঠিক গন্তব্যে পৌঁছতে পারে না এবং সমুদ্রের পথ হারায়, তেমনি হোমিও দর্শন ছাড়া চিকিৎসক হাজার হাজার লক্ষণের সমুদ্রে পথ হারিয়ে ফেলেন। তিনি হয়তো সাময়িক আরাম দিতে পারেন, কিন্তু রোগীকে স্থায়ী আরোগ্যের বন্দরে পৌঁছাতে পারেন না। এবার আমরা দেখি হোমিও দর্শনের স্তম্ভ সমূহ কি কি। হোমিও দর্শন কোন আকাশ কুসুম কল্পনা নয়। এটি পুরোপুরি অর্গান অফ মেডিসিন এর শক্ত খুঁটির উপর দাঁড়িয়ে আছে। অর্গানের সব সূত্রই গুরুত্বপূর্ণ, তবে দর্শন বা ফিলোসফিকে হৃদয়ে ধারণ করার জন্য আপনাকে অর্গানের 5টি সুনির্দিষ্ট বিষয়ের উপরে স্বচ্ছ ধারণা রাখতে হবে। এই বিষয়গুলো হলো হোমিওপ্যাথি দর্শনের 5টি স্তম্ভ। আমরা ভিত্তি দেখলাম, এবার দেখবো স্তম্ভ। জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স প্রথম স্তম্ভ। হোমিও দর্শন বোঝার প্রথম ধাপই হলো 9 থেকে 17 নম্বর অ্যাফোরিজম। এটি আমাদের কেন জানা প্রয়োজন? প্রচলিত চিকিৎসায় শরীরকে মেশিনের মধ্যে দেখা হয়, কিন্তু হোমিও দর্শন বলে এই মেশিনের পেছনে একজন চালক আছে, যাকে জীবনী শক্তি বলা বা ভাইটাল ফোর্স বলে। আপনাকে বিশ্বাস করতে হবে একজন হোমিও চিকিৎসক হিসেবে, মানুষ যখন অসুস্থ হয় তখন তার লিভার কিডনি আগে নষ্ট হয় না, আগে তার জীবনী শক্তি অসুস্থ হয়। এই অদৃশ্য শক্তির ধারণা না থাকলে আপনি সূক্ষ্ম মাত্রায় ঔষধের কাজ বিশ্বাস করতে পারবেন না। রোগের অদৃশ্য বা ডাইনামিক প্রকৃতি। রোগ আসলে কি? এই প্রশ্নের দার্শনিক উত্তর অগ্রহণের 11 এবং 12 নম্বরে আমরা দেখি। আমরা চোখে যা দেখি সেগুলো রোগ নয়, সেগুলো রোগের ফল, রেজাল্ট অফ ডিজিজ। আসলে রোগটি হলো একটি অদৃশ্য বা ডাইনামিক স্তরের বিশৃঙ্খলা। তাই বস্তুগত ঔষধ দিয়ে
এই অদৃশ্য রোগ সারানো যায় না। এই দর্শন বুঝলেই আপনি প্যাথোলজি রিপোর্টের চেয়ে রোগীর অনুভূতির উপর বেশি গুরুত্ব দেবেন। দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে এই বিভিন্ন অনলাইনে ক্লাসগুলোতে বেসিক হোমিওপ্যাথি নিয়ে কেউ কথা বলে না। সবাই রোগ পীড়া নিয়েই কথা বলে, মুখরোচক বিষয় নিয়েই কথা বলে। এই যে আমাদের ক্লাসগুলোতে 20 জন লোক হয় না, 30 জন লোক হয় না, যেখানে সব গল্প গুজব দেওয়া হয় সেখানে হাজার হাজার লোক যাচ্ছে। আর আমরা আমাদের নতুন প্রজন্ম পথ হারিয়ে ফেলছি, আদর্শ চিকিৎসক হতে পারছেন না। হোমিওপ্যাথিকে আমরা একেবারে কলুষিত করে ফেলছি। 3, আরোগ্যের প্রাকৃতিক নিয়ম। কেন হোমিওপ্যাথি কাজ করে? এটি কোনো জাদু নয়, প্রকৃতির এক অমোঘ নিয়ম। 26 নম্বর অ্যাপ্রোচ আমরা দেখি। হ্যানিম্যান 26 নম্বর সূত্রে পরিষ্কার বলছেন, প্রাণীদেহে একটি দুর্বল রোগ সবসময় এই যে প্রাণীদেহে একটি দুর্বল রোগ সবসময় শক্তিশালী সদৃশ্য রোগ দ্বারা ধ্বংস হয়ে যায়। এই যে সূত্রটি দর্শনের বৈজ্ঞানিক ভিত্তি, এটি না বুঝলে চিকিৎসকের মনে সন্দেহ থাকবে কিভাবে সামান্য একটু পানি পড়া দিয়ে এত বড় রোগ সারবে। এই 26 নম্বর সূত্রটি একজন চিকিৎসকের আত্মবিশ্বাস তৈরি করে। এই দর্শন আমাদের একান্ত জানা প্রয়োজন। মায়াজম তত্ত্ব বা স্ত্রীরোগ তত্ত্ব, থিওরি অফ ক্রনিক মায়াজম। কেন রোগ সারে না, কেন বারবার ফিরে আসে? 78 থেকে 81 নম্বর এবং ক্রনিক ডিজিজ বইয়ে মহাত্মা হ্যানিম্যান এগুলোকে একেবারে পরিষ্কার করছে। চলন রোগ সারানো সহজ, কিন্তু ক্রনিক রোগ সারাতে হলে মায়াজম বা আদি কারণ বুঝতে হবে। সোরা, সিফিলিস, সাইকোসিস, এই যে মৌলিক 3টি মায়াজম, এই 3টি বিষ কিভাবে মানুষের বংশগতি ও জীবনকে নিয়ন্ত্রণ করছে, এই দার্শনিক জ্ঞান ছাড়া আপনি গভীর বা জটিল রোগের চিকিৎসা করতে পারবেন না। শক্তিকরণ বা ডাইনামাইজেশন আছে আরেকটা জড় বস্তু কিভাবে আত্মিক শক্তিতে রূপান্তর করা যায়। 269 নম্বর এবং 70 নম্বর সূত্রে মহাত্মা পরিষ্কার করছেন, এক প্রভেদকে 1 কোটি ভাগ করলে সেখানে ঔষধ থাকে না, বিজ্ঞান তাই বলে। কিন্তু হোমিও দর্শন বলে বস্তুকণা যখন কমে যায় তখন তার সুপ্ত শক্তি জেগে ওঠে। আমরা এখানে উপলব্ধি করতে পারি স্থূলতা থেকে সূক্ষ্মতায় যাওয়ার এই দর্শনটি আমাকে বুঝতে হবে। এটি বুঝলে আপনি রোগীর জীবনী শক্তির স্তরের সাথে ঔষধের শক্তি মেলাতে পারবেন। এই যে আমরা বললাম দর্শনের স্তম্ভসমূহ, জীবনী শক্তি, ডাইনামিক প্রকৃতি, আরোগ্যের প্রাকৃতিক নিয়ম, মায়াজম এবং ডাইনামাইজেশন। এই যে স্তম্ভগুলো, এ থেকে আমার সংক্ষেপে দেখিয়ে হোমিও দর্শন বুঝতে হলে অর্গান খোলার পর আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি বিশ্বাস করি যে শরীর নয় জীবনী শক্তি মানুষকে চালায়? 9 নম্বর 17 নম্বর অ্যাফোরিজমে এখানে আসছে, ভাইটাল ফোর্স নিয়ে কথা আসছে। আমি কি মানি যে লক্ষণগুলো কেবল বাইরের প্রকাশ, আসল রোগ ভেতরে? 11 থেকে 12 নম্বর অনুচ্ছেদে আছে। আমি কি প্রকৃতির সদৃশ্য নীতি বা সিমিলার মনে প্রাণে বিশ্বাস করি? 26 নম্বর অ্যাফোরিজমে এটি পরিষ্কার করা হয়েছে। আমি কি মায়াজম বা রোগের গভীরে লুকিয়ে থাকা বিষকে স্বীকার করি? 78 থেকে 81 নম্বর বলা হয়েছে। এই 4টি উত্তর যদি হ্যাঁ হয় তবেই আপনি দর্শন কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এবারে আমরা দেখব বিখ্যাত 3 মনীষী, 3 সময়ের 3 কালের 3 মনীষী হোমিও দর্শন গবেষণা এবং তাদের উপলব্ধি বোধটা কেমন ছিল সংক্ষেপে ধারণা দেব। হোমিও দর্শন ইতিহাসে এই 3 মহারথী ডাক্তার জেমস টাইলার কেন্ট, রাজন শঙ্কর এবং জর্জ ভিটলকাস 3টি ভিন্ন যুগের এবং ভিন্ন ধারার চিন্তাবিদ। তারা হ্যানিম্যানের মূল দর্শনকে অক্ষুণ্ণ রেখে নিজস্ব গবেষণা ও উপলব্ধির মাধ্যমে হোমিওপ্যাথিকে
সমৃদ্ধ করেছেন। আমরা একটু দেখি জেমস টাইলার কেন কি বলছেন, তার দৃষ্টিভঙ্গিটা কেমন, তার দর্শন, আধ্যাত্মিক এবং নৈতিক দৃষ্টিভঙ্গিটা কেমন। একটা কেন ছিলেন একজন পিওর ক্লাসিক্যাল ফিলোসোফার। তিনি হ্যানিম্যানের জীবনী শক্তি ভাইটাল ফোর্সকে আরো গভীরে গিয়ে ব্যাখ্যা করেছেন। কেন্টের মতে জীবনী শক্তি হলো একটি বুদ্ধিমান এবং আধ্যাত্মিক সত্তা। তিনি একে সরল পদার্থ বলেছেন, যা দেহ গঠন করে এবং দেহকে বাঁচিয়ে রাখে। তিনি বলেন রক্ত মাংসের শরীরটা আসল মানুষ নয়, মানুষের ইচ্ছা এবং বোধ শক্তি, এই দুটি মিলেই মানুষ তৈরি হয়। রোগ আগে এই ইচ্ছা শক্তি আক্রমণ করে, পরে শরীরে আসে। তিনি তার দর্শনের মূল কথায় বলেছেন শরীরের কোনো অংশের লক্ষণের চেয়ে রোগী মানুষ হিসাবে কেমন, তার মেজাজ, পছন্দ অপছন্দ, অনুভূতি, তার গুরুত্ব অনেক বেশি। তিনি একে জেনারেলস বলছেন, জেনারেল সিমটম বলি। কেন বিশ্বাস করতেন রোগ যেহেতু আধ্যাত্মিক স্তরের, তাই রোগের ঔষধের শক্তিও হতে হবে উচ্চ। তিনি 30, 200, 1M, 10M শক্তির ব্যাপক ব্যবহার এবং উপরে ওঠার নীতি প্রবর্তন করে গেছেন। একটা রাজন সংক্রমণ এর দর্শন, মনস্তাত্ত্বিক অনুভূতি দৃষ্টিভঙ্গিটা কেমন। একটা সংক্রমণ আধুনিক যুগে হোমিওপ্যাথি দর্শনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। তিনি প্রচলিত লক্ষণের বাইরে গিয়ে রোগীর অবচেতন মনের খবর নেওয়ার দর্শন চালু করেছেন। তিনি বলছেন ভাইটাল সেন্সেশন। তার দর্শনের মূল কথা হলো রোগীর কথার পেছনের অনুভূতি। রোগী তার কষ্টকে কিসের সাথে তুলনা করছে, জানাটা কি আগুনের মতো না মরিচের মতো, এই অনুভূতি ঔষধের উৎস নির্দেশ করে। তার থিওরি আছে দি আদার সং। তিনি বলেন প্রতিটি মানুষের ভেতরের মানবীয় সত্তার পাশাপাশি একটি অমানবীয় সুর বাজে। সেটি হতে পারে কোনো উদ্ভিদ, প্রাণী বা খনিজ পদার্থের স্বভাব। এই যে বিজাতীয় সুরটি হলো রোগ। রাজন সংক্রমণ দেখিয়েছেন তিনি তার রোগীর অভিজ্ঞতাকে 7টি স্তরে ভাগ করছেন। তিনি বলছেন নেম, ফ্যাক্ট, ফিলিং মানে অনুভূতি যেটা আমরা বলি, ভ্রান্ত বিশ্বাস বা রিলেশন, সেন্সেশন, এনার্জি, এবং 7ম স্তরে তিনি লেভেল 0 স্তর বলছেন। চিকিৎসার লক্ষ্য হলো এই যে 7টা স্তর এখানে পৌঁছানো। তিনি হ্যানিম্যানের 3টি মায়াজম, মৌলিক মায়াজমকে তিনি ভেঙে 10টি সূক্ষ্ম মায়াজমে ভাগ করেছেন। আমরা সেটা সবাই জানি। তিনি টাইফয়েডকে, তিনি ম্যালেরিয়াকে, তিনি রিপক্রোসকে, তিনি ক্যান্সারকে মায়াজম হিসাবে ট্রিট করছেন। দেখেন তার দর্শনটা কেমন হোমিওপ্যাথিতে। এবারে আমরা দেখি ডাক্তার ভিতলকাসের দর্শনটা কেমন। ডাক্তার ভিতলকাস হোমিওপ্যাথিকে কুসংস্কার মুক্ত করে আধুনিক বিজ্ঞানের, বিশেষ করে কোয়ান্টাম ফিজিক্স এবং ইমিউনোলজির ভাষা ব্যাখ্যা করছেন। তিনি বলছেন ডিফেন্স মেকানিজম। তিনি জীবনী শক্তিকে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে হিসেবে দেখেন। তার মতে লক্ষণ হলো এই প্রতিরক্ষা ব্যবস্থার যুদ্ধের ফলাফল। ভিতলকাস মানুষকে 12টি স্বাস্থ্যের স্তরে ভাগ করছেন। সেটা আমরা জানি 12 লেভেল। সুস্থ মানুষ যাদের জ্বর আসে এবং লক্ষণ স্পষ্ট হয়। অসুস্থ মানুষ তাদের জ্বর আসার আগেই ক্ষমতা নষ্ট হয়ে গেছে এবং লক্ষণ অস্পষ্ট। তিনি দেখাইছেন তার দর্শনে সাবপ্রেশন বা চাওয়া পড়া। তার দর্শনের একটি বড় অংশ হলো অ্যালোপ্যাথি ঔষধ বা ভুল চিকিৎসায় রোগ চাপা পড়া। তিনি দেখিয়েছেন কিভাবে অ্যান্টিবায়োটিক দিয়ে জ্বর কমালে ভবিষ্যতে ক্যান্সার বা মানসিক রোগ হতে পারে। তিনি স্বাস্থ্যের একটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন। স্বাস্থ্য হলো শারীরিক ব্যথা থেকে মুক্তি, আবেগিক আসক্তি থেকে মুক্তি
এবং মানসিক স্বার্থপরতা থেকে মুক্তি। অর্থাৎ এক কথায় আমরা যদি শীতল কাছের স্বাস্থ্যের সংজ্ঞাটি দেখি, তিনি স্বাস্থ্যের অধিকারী, তার সব ধরনের শারীরিক কষ্ট থেকে মুক্তি আছে, তার আবেগীয় জায়গা থেকে তিনি মুক্তিতে আছেন, তার মানসিক জায়গা থেকে, মানসিক স্বার্থপরতা থেকে তিনি দূরে আছেন। এটি তার দৃষ্টিতে স্বাস্থ্য। দেখছেন এই যে দর্শন ভাবনাগুলো, আমরা এবার দেখি একটু এক নজরে এই তিনজন ডাক্তারের মূল ফোকাস যদি দেখি, কেন বলছে ইচ্ছা ও বোধ শক্তি, সংক্রমণ বলছে গভীর অনুভূতি বা ভাইটাল সেন্সেশন, ভিতর কাজ বলছেন প্রতিরক্ষা ব্যবস্থা, ডিফেন্স মেকানিজম। রোগীর মূল্যায়নে কেন বলছেন শারীরিক বিজ্ঞান জেনারেল লক্ষণ দিয়ে মূল্যায়ন করতে হবে। সংক্রমণ বলছে তোমাকে একটা উৎস, সেটি হয় উদ্ভিদ, নাই প্রাণী, নাই খনিজ উৎস দিয়ে মূল্যায়ন করতে হবে। ভিতর কাজ বলছেন হেলথ অফ লেভেল দিয়ে মূল্যায়ন করতে, 12টি যে স্তর মানুষের স্বাস্থ্যের, সেটি দিয়ে মূল্যায়ন করতে হবে। চিকিৎসার লক্ষ্যে যদি আমরা দেখি, লক্ষ্য দেখি, কেন বলছেন মানুষকে আধ্যাত্মিক শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হবে। সংক্রমণ বলছে ভুল অনুভূতি বা ডিলিউশন দূর করতে হবে। সংক্রমণ পরিষ্কার বলছে ডিলিউশন ইজ দ্য ডিজিজ, অর্থাৎ এই ডিলিউশনটাকে তার দূর করতে হবে। ভিতর কাজ বলছে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে হবে। দেখুন এই তিনজন ডাক্তারের দর্শন এর নির্দেশটা আমরা দেখি, যদি কেন বলছেন ইচ্ছা, মূল ফোকাস দিচ্ছেন ইচ্ছা ও বোধ শক্তির উপরে, সংক্রমণ গভীর অনুভূতির উপরে, ভিতর কাজ দিচ্ছেন প্রতিরক্ষা ব্যবস্থার উপরে। রোগীর মূল্যায়ন করছেন জেনারেল লক্ষণ দিয়ে কেন, সংক্রমণ মূল্যায়ন করছেন উদ্ভিদ, প্রাণী, খনিজ উৎস দিয়ে, আর ভিতর কাজ স্বাস্থ্যের স্তর দিয়ে। চিকিৎসার লক্ষ্য হিসেবে আধ্যাত্মিক শৃঙ্খলায় ফিরিয়ে আনতে বলছে কেন, সংক্রমণ বলছে তার ডিলিউশন দূর করতে হবে, আর ভিতর কাজ বলছে তার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে হবে, শক্তিশালী করতে হবে বা রিয়েক্টিভ করতে হবে। দেখছেন যে চমৎকার! এই তিনজন মনীষীর তিন পথের প্রতীক হলেও তাদের গন্তব্য এক, রোগের নয়, রোগীর চিকিৎসা। ধন্যবাদ সবাইকে, আর কথা বলবো না আজকে, ছোট্ট একটু আলোচনা করলাম। সবাই আপনারা শুনলেন যে কয়েকজন। ধন্যবাদ সবাইকে, নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র ডাক্তার নিহার রঞ্জন রায় স্যারকে তার আজকের উপস্থাপিত চমৎকার ক্লাসটির জন্য, এবং সেই সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যারের অক্লান্ত পরিশ্রমের ফসল আমাদেরকে কাতরে এবং কৃপণহীনতাভাবে দান করার জন্য। তো আমরা আশা করি যে স্যারের এই অমূল্য জ্ঞান আমরা সম্বল করে যেন বিশুদ্ধ পথে এবং স্যারের যে স্বপ্ন সেটা আমরা যেন বাস্তবায়ন করতে পারি সেই কামনা করছি। এই পর্যায়ে আমি উপস্থিত সম্মানিত ডাক্তারগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা আছেন আপনারা কাইন্ডলি আজকের ক্লাস সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত পেশ করবেন। তো প্রথমেই আপনারা হ্যান্ড রাইজ করবেন স্যারের আজকের মূল্যবান ক্লাসটি সম্পর্কে আপনাদের মতামত তুলে ধরার জন্য। আমাদের সাথে ইকবাল মজিদ স্যার আছেন, অনেক লাগেন। বিজয় বাবু, ওই তো স্যারকে তো চেনেন না,
ইকবাল হ্যাঁ। স্যারকে হয়তো পরেশ চেনেন না, আপনি একটু বলে কথা বলেন। জি জি, ধন্যবাদ জানাই পরেশ দাকে।